এর যে অংশটি নিয়ে আজকে আমরা আলোচনা করব সেটা হলো পলিমার। পলি শব্দের অর্থ হচ্ছে অনেক এবং মার এর অর্থ হচ্ছে অংশ। তাহলে অনেকগুলি অংশ যখন যুক্ত হয় তখনই তৈরি হয় পলিমার। আর একটা ছোট অংশকে বলা হয় মনোমার। মনো অর্থাৎ একা, তাহলে মনোমার যুক্ত হয়ে তৈরি হয় পলিমার। আমরা কতগুলো পলিমার, পলিথিন, পলিভিনাইল ক্লোরাইড বা পিভিসি এবং পলিটেট্রাফ্লুরোইথিলিন বা টেফলন এর ব্যবহার এবং এদের মনোমার সম্পর্কে আলোচনা করব। দেখো, আমরা এই জলের প্লাস্টিকের বোতল বা ক্যারি ব্যাগে বহুল পরিমাণে পলিথিন কিন্তু ব্যবহার করি। এই পলিথিন এর চেয়ে একটু টেকসই যদি চাই, একটু ভারী কাজের ক্ষেত্রে, যেমন চেয়ার, ঠিক আছে, ভারী সহ্য করার জন্য, বা পাইপলাইন, জলের পাইপলাইন দীর্ঘদিন লাস্টিংয়ের জন্য, তখন কিন্তু আমরা পিভিসি ব্যবহার করি। এবং যখন আমাদের অনেক তাপ সহ্য করতে হয় বাসনপত্রের ক্ষেত্রে, তখন যে পলিমার ব্যবহার করি সেটা হলো টেফলন। এখন এই যে পলিমারগুলি আমরা দেখলাম, পলিথিন, পিভিসি এবং টেফলন, এরা কোথা থেকে তৈরি হচ্ছে দেখে নিই। যেমন পলিথিন, এখানে পলি শব্দটা বাদ দিলে পড়ে থাকছে ইথিলিন, তাহলে পলি ইথিলিনের মনোমার হচ্ছে ইথিলিন। আর পলিভিনাইল ক্লোরাইড বা পিভিসি এর মনোমার হচ্ছে ভিনাইল ক্লোরাইড। দেখো, পলি কথাটা বাদ দিলেই বাকি পড়ে থাকছে ভিনাইল ক্লোরাইড। আর পলি টেট্রাফ্লুরোইথিলিন, এই পলি শব্দটা বাদ দিলেই পড়ে থাকছে টেট্রাফ্লুরোইথিলিন। ঠিক আছে, তাহলে আমরা এই তিনটি মনোমার দেখে নিলাম। দেখো, এই তিনটে যে মনোমার, ইথিলিন, ভিনাইল ক্লোরাইড এবং টেট্রাফ্লুরোইথিলিন, এর মধ্যে কমন জিনিস কি দেখতে পাচ্ছ? এখানে কিন্তু কার্বনের মধ্যে কি ডবল বন্ড রয়েছে। ঠিক আছে, প্রথমে দেখো কার্বনের সঙ্গে হাইড্রোজেন যুক্ত রয়েছে, পরে ভিনাইল ক্লোরাইড কি হচ্ছে, ভিনাইল ক্লোরাইডে দেখো নামের সঙ্গে ক্লোরাইড কথা রয়েছে, তাহলে কি হাইড্রোজেন সরে গিয়ে ক্লোরিন ঢুকছে। আর এখানে দেখো ফ্লুরিন, টেট্রাফ্লুরো, টেট্রা মানে 4 আর ফ্লুরো অর্থাৎ ফ্লুরিন, তাহলে এখানে হাইড্রোজেন সরে গিয়ে যখন 4টে ফ্লুরিন হয়ে যাচ্ছে তখন সেটা হয়ে যাচ্ছে টেট্রাফ্লুরো ইথিলিন। তাহলে মনোমার এবং এই মনোমার থেকে যুক্ত হয়ে যাচ্ছে পলিমার। এরপর দেখো, আমরা বাস্তব জীবনে দেখেছি যে সমস্ত আমরা পলিমারগুলো ইউজ করি, সেখানে দেখবে এই প্লাস্টিকের বোতল বা টিফিন বাক্স প্লাস্টিকের, এর নিচে দেখবে এই সমস্ত কোডগুলো দেওয়া থাকে, 1 2 3 4 করে কোড, এবং এদের নামগুলো লেখা থাকে। তুমি জানতে পারবে এটা কী ধরনের পলিমার, সেই কোড থেকে তোমরা জানতে পারবে। এখন এই সমস্ত যে পলিমারগুলো তোমরা দেখলে, এদের সবচেয়ে সমস্যা কী বলো তো, এখানে ব্যবহার করার সুবিধা, কিন্তু এদের অসুবিধা হয় ব্যবহার করার পর। এগুলো কিন্তু আর পচে যায় না মাটিতে, ঠিক আছে, এগুলো কিন্তু পরিবেশে ক্ষতি সাধন করে। তাই এগুলোকে বলা হয় জৈব অভঙ্গুর বা নন বায়োডিগ্রেডেবল পলিমার। আর যে সমস্ত পলিমারগুলি সহজে পচে যায়, যেমন ধরো বিভিন্ন প্রোটিন, ফ্যাট, স্টার্চ জাতীয় জিনিস, যেমন এই সমস্ত শাকসবজি, ঠিক আছে, তারপর ফল, এরা সব পলিমার, কিন্তু এরা সময়ের সঙ্গে মাটিতে পচে যায়। এখন ব্যাপার হচ্ছে, দেখো এই সমস্ত পলিথিন বা পিভিসি, এদেরকে এক জায়গায় জড়ো করে আস্তে করে ফেলে দেওয়া হয়, সেখানে অনেক সময় আগুন লাগিয়ে দেওয়া হয়। এটা সাময়িকভাবে হয়তো পলিথিনগুলো পুরো নষ্ট হয়ে যায়, কিন্তু এর ফলে যে বিষাক্ত গ্যাস তৈরি হয়, বিশেষ করে কার্বন ডাইঅক্সাইড, ঠিক আছে, পরিবেশে কিন্তু বহুল ক্ষতি সাধন করে। এছাড়াও যে পিভিসি, তোমরা একটা কি দেখলে, এই পিভিসির মধ্যে কি দেখো, পিভিসির মধ্যে পলিভিনাইল ক্লোরাইড, এর মধ্যে ক্লোরিন থাকছে। তাহলে যখনই এই তোমরা এই পিভিসি জিনিসপত্রগুলো পুড়িয়ে দেবে বাতাসে, তখন কিন্তু এখান থেকে এই ক্লোরিনের জন্য বিষাক্ত কি বাতাসে এই সেল গ্যাস তৈরি হবে, যেটা আমাদের চোখে ক্ষতি করে, চোখ জ্বালা পোড়া করে, পরিবেশের বহুল ক্ষতি সাধন হয়। তাহলে এর সমাধান কি? দেখো, পলিথিন বা পিভিসি এর ব্যবহার কিন্তু কমানো সম্ভব নয়, কারণ মানুষ যেভাবে অগ্রগতি ঘটেছে এবং এগুলো ব্যবহার করার সুবিধা এত হালকা, সেই জন্য কি বলো তো, বিজ্ঞানীরা চেষ্টা করছে এমন কিছু পলিমার তৈরি করা যেগুলো ব্যবহার করার পর সহজে মাটিতে মিশে যায় এবং পরিবেশে ক্ষতি সাধন না করে। এই জন্য ছোটো একটা ল্যাবে তোমরা এক্সপেরিমেন্ট করতে পারো। তোমরা কী করবে, ভিনিগার, যে অ্যাসিডিক অ্যাসিড আছে, এছাড়া ধরো গ্লিসারিন, এটা শীতকালে আমরা মাখি, এবং স্টার্চ, ঠিক আছে, বিশেষ করে সাবুদানা সহজেই পাওয়া যাবে। এগুলো তিনটে মিশিয়ে, জলে মিশিয়ে তোমরা যদি কিছুক্ষণ হিট দাও, প্রায় 80 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা পর্যন্ত, তারপর এটা একটা সলিউশন তৈরি হয়, যেটাকে তোমরা একটা প্লেটে ঢালবে, কিছুক্ষণ পর দেখবে শুকিয়ে যাবে এবং পলিথিনের মতো একটা পলিমার তৈরি করবে। ঠিক আছে, এইভাবে কিন্তু এই পলিমারগুলো সহজেই মাটিতে মিশে যায়। ঠিক আছে, এগুলো বায়োডিগ্রেডেবল পলিমার। এই পলিমারের প্রচলন আস্তে আস্তে কিন্তু বাড়ছে। এখন আমরা দুটি জৈব যৌগ ইথাইল অ্যালকোহল এবং অ্যাসিডিক অ্যাসিডের কতগুলি বিক্রিয়া এবং তাদের ব্যবহার দেখে নেব। দেখো, ইথাইল অ্যালকোহল বা ইথানল, এতে যদি আমরা সোডিয়ামের টুকরো দিই, দেখবে বিক্রিয়া করে বুদবুদ আকারে একটা গ্যাস তৈরি হয়, যেটা হচ্ছে হাইড্রোজেন গ্যাস। আবার যদি আমরা ইথাইল অ্যালকোহলকে যদি গাঢ় H2SO অ্যাসিড দিয়ে প্রায়
180 ডিগ্রি উষ্ণতায় যদি তাপ দিই তখন সেই ইথাইল অ্যালকোহল থেকে ইথিলিন তৈরি হয়, যেটা আমরা আগেই দেখেছি। চলো এই দুটো রাসায়নিক বিক্রিয়া কীভাবে ঘটছে আমরা একটু দেখে নিই। দেখো, ইথাইল অ্যালকোহল যদি সোডিয়াম দেওয়া হয় তাহলে কি হয়, দেখো এই হাইড্রোজেনটা বেরিয়ে চলে এসে কী হচ্ছে H2 গ্যাস তৈরি করছে, আর সোডিয়াম কী হচ্ছে হাইড্রোজেনকে রিপ্লেস করে এখানে বসে পড়ছে, C2H5ONa তৈরি করছে এবং হাইড্রোজেন গ্যাস তৈরি করছে। অন্যদিকে দেখো ইথাইল অ্যালকোহল, এখানে যদি গাঢ় H2SO4 এবং তাপমাত্রা দিই তাহলে দেখো ইথাইল অ্যালকোহলের যে হাইড্রোজেন এবং OH, ঠিক আছে, এই পরমাণু দুটি যুক্ত হয়ে হাইড্রোজেন আর OH যুক্ত হয়ে কি জল H2O তৈরি করছে, আর মাঝে একটা কি ডবল বন্ড তৈরি করে ইথিলিন উৎপন্ন করছে। দেখো এই ইথাইল অ্যালকোহলে দুটো গুরুত্বপূর্ণ বিক্রিয়া দেখে নিলাম, ঠিক আছে। একটা বিক্রিয়ায় তৈরি করছে হাইড্রোজেন গ্যাস, অন্যটা তৈরি হচ্ছে জল। এর ব্যবহার দেখে নিই। দেখো ইথাইল অ্যালকোহল বহুল পরিমাণে বর্তমানে ব্যবহৃত হচ্ছে জ্বালানি হিসেবে, ঠিক আছে। বায়োফুয়েল আমাদের দেখবে এখন পেট্রোল পাম্পে যখন তেল ভরতে যায় সেটা থাকে E20, অর্থাৎ সেই পেট্রোলের সঙ্গে 20% ইথানল মেশানো থাকে। এছাড়া বিভিন্ন স্পিরিট, হ্যাঁ, সেখানে বার্নিশের কাজে এটা কাজে লাগে, সেখানে কিন্তু ইথাইল অ্যালকোহল মেশানো থাকে। দেখো এরপর আমরা আরেকটি যৌগ যার বিক্রিয়াগুলি আমরা দেখে নেব, সেটি হচ্ছে অ্যাসিটিক অ্যাসিড, ঠিক আছে। অ্যাসিডিক অ্যাসিডের কতগুলো গুরুত্বপূর্ণ বিক্রিয়া চলো আমরা দেখে নিই। প্রথমে দেখো অ্যাসিডিক অ্যাসিডের সঙ্গে যদি NaOH বিক্রিয়া ঘটানো হয় সেক্ষেত্রে কী উৎপন্ন হচ্ছে, দেখো সোডিয়াম হাইড্রোক্সাইড একটা ক্ষার, আর অ্যাসিটিক অ্যাসিড একটা অ্যাসিড, তাই না। তোমরা জানো যে অ্যাসিড আর ক্ষার বিক্রিয়া করে লবণ আর জল উৎপন্ন করে, এখানেও ঠিক তাই একই কেস ঘটবে। এখানে কী হবে, দেখো এখানে যে এই NaOH-এর OH রয়েছে, এই OHটি এখানে এই অ্যাসিডিক অ্যাসিডে H-এর সঙ্গে যুক্ত হয়ে কী হবে, জল তৈরি হয়ে যাবে। তাহলে বাকি কী পড়ে রইলো, CH3COO, এখানে Na চলে এলো আর তৈরি হলো জল। তাহলে জৈব যৌগের অধিকাংশ রাসায়নিক বিক্রিয়া কিন্তু আমাদের বাই প্রোডাক্ট হিসেবে জল উৎপন্ন করছে। এরপর দেখো একটা গুরুত্বপূর্ণ বিক্রিয়া যেটা তোমরা বাড়িতেই করতে পারো। তোমাদের বাড়িতে নিশ্চয়ই ভিনিগার আছে এবং খাবার সোডা আছে। এই ভিনিগার আর খাবার সোডা তোমরা যদি মিশিয়ে দাও দেখবে বুদবুদ আকারে কার্বনেট গ্যাস উৎপন্ন হচ্ছে এবং একবারে উপচে পড়ে যাচ্ছে, ঠিক আছে। এটা কেন হচ্ছে আমরা চলো দেখে নিই। এত ইথাইল অ্যালকোহল, সরি, এখানে আমাদের কি আছে, অ্যাসিডিক অ্যাসিড, তাই না। এই দেখো এই যে অ্যাসিডিক অ্যাসিড, ঠিক আছে, অ্যাসিডিক অ্যাসিড বা ভিনিগার, এর সঙ্গে খাবার সোডা যেটা সোডিয়াম বাইকার্বনেট, এটা বিক্রিয়া করে দেখো এই সোডিয়াম বাইকার্বনেটের মধ্যে যে CO3 রয়েছে এখান থেকে উৎপন্ন হচ্ছে CO2, আর জল তৈরি হচ্ছে। আর কি হলো, এই যে H থেকে সরিয়ে দিয়ে কে Na ঢুকে যাচ্ছে, দিয়ে CH3COO Na CO2 জল উৎপন্ন হচ্ছে। আর একটা দেখো রাসায়নিক বিক্রিয়া হয়, সেটা হচ্ছে ইথাইল অ্যালকোহল বা ইথানল এর সঙ্গে ইথানিক অ্যাসিড বা অ্যাসিডিক অ্যাসিড বিক্রিয়া করে কী উৎপন্ন করে, এস্টার তৈরি করে। এস্টার কি, দেখো যে সমস্ত পাকা ফলে যে মিষ্টতা গন্ধ বেরোয় এর মূল কারণ হচ্ছে কিন্তু এস্টার। তাহলে আমাদের এখানে দেখো এই আমাদের অ্যাসিডিক অ্যাসিড যে রয়েছে, অ্যাসিডিক অ্যাসিড এর সঙ্গে কি ইথাইল অ্যালকোহল কীভাবে বিক্রিয়া করছে, একই রকম দেখো যে H-টা বেরিয়ে চলে যাচ্ছে, এই H-টা এর OH-এর সঙ্গে যুক্ত হয়ে তৈরি করে দিয়ে জল, আর বাকি পড়ে থাকছে দেখো CH3COO আর C2H5, এটা হচ্ছে একটা এস্টার, ঠিক আছে। তাহলে আমাদের যতগুলো রাসায়নিক বিক্রিয়া দেখলাম একবার ঝালাই করে দেখে নাও, প্রত্যেক ক্ষেত্রে কিন্তু জল উৎপন্ন হচ্ছে, একমাত্র এই সোডিয়ামের সঙ্গে ইথাইল অ্যালকোহল বাদে এখানে হাইড্রোজেন গ্যাস উৎপন্ন হচ্ছে। বাকি দেখো এখানে জল উৎপন্ন হয়েছে, ঠিক আছে, এখানে দেখো জল উৎপন্ন হয়েছে, এখানে জল উৎপন্ন হয়েছে, ঠিক আছে। পরে দেখো বিক্রিয়া, এখানেও কিন্তু জল উৎপন্ন হয়েছে। এখন এই ভিনিগার বা অ্যাসিডিক অ্যাসিডের ব্যবহার কোথায় করা হয়, ভিনিগার বা অ্যাসিডিক অ্যাসিড আমরা একটু আগে বললাম যে এটা চাটনি প্রস্তুতিতে, ঠিক আছে, প্রস্তুতিতে প্রচুর পরিমাণে এটা কি ব্যবহার করা হয়। দেখো এরপর এই মিথানল বা মিথাইল অ্যালকোহল ও ইথাইল অ্যালকোহলের ক্ষতিকারক প্রভাব, তোমরা ইথাইল অ্যালকোহলের ক্ষতিকারক প্রভাব আগেই দেখেছো। ইথাইল অ্যালকোহল অর্থাৎ মদ, হ্যাঁ, যেটা অতিরিক্ত মদ্যপানে বিভিন্ন রকম শারীরিক ক্ষতি হয়, মস্তিষ্কের ক্ষতি হয়, লাংসের ক্ষতি হয়, লিভারের ক্ষতি হয়, হার্টের ক্ষতি হয়। এর ফলে কি বিভিন্ন রকম সমস্যা, বাস্তব জীবনে বিভিন্ন সমস্যা, তারপর কনফিউজিং থাকে সবসময়, স্কিনে র্যাশ বেরোতে পারে, ভমিটিং হতে পারে, তাই না, বিভিন্ন রকম শারীরিক সমস্যা দেখা দিতে পারে এই ইথাইল অ্যালকোহলের ব্যবহারে। আর দেখো মিথাইল অ্যালকোহল বা মিথানল এটা কিন্তু প্রচণ্ড ক্ষতিকারক জিনিস, ঠিক আছে। ইথানলের ব্যবহার আমরা দেখলাম, কিন্তু মিথানল হচ্ছে প্রচণ্ড বিষাক্ত, অত্যন্ত বিষাক্ত পদার্থ, ঠিক আছে। এটা অল্প পরিমাণে পানে কিন্তু মানুষের মৃত্যু হতে পারে। দুটি কিন্তু অ্যালকোহল, কিন্তু মিথানল হচ্ছে অত্যন্ত বিষাক্ত, কিন্তু ইথানল সাময়িক শরীরে ক্ষতি করবে, এটা আসক্ত হয়ে যাবে, হ্যাঁ, কিন্তু মিথানল হচ্ছে এক প্রকার বিষ। দেখো স্পিরিট
স্পিরিট তোমরা কি জানো? দেখো এই বিভিন্ন বার্নিশের কাজে স্পিরিট ব্যবহার করা হয়। এই স্পিরিটের মধ্যে কিন্তু ইথাইল অ্যালকোহল থাকে, কিন্তু ধরো এই স্পিরিট এনে যে ধরো কাজ করছে সে যদি খেয়ে ফেলতে পারে, তাই না, নেশা করার জন্য। এর জন্য কী করা হয়েছে, কোম্পানি কী করেছে, এর সঙ্গে একে বিষাক্ত করার জন্য এই ইথাইল অ্যালকোহলের সঙ্গে C2H5OH এর সঙ্গে মিথাইল অ্যালকোহল, ঠিক আছে, মিথাইল অ্যালকোহল এবং ন্যাপথাইপিরিডিন প্রভৃতি জিনিস মিশিয়ে এটাকে পানের অযোগ্য করে স্পিরিট তৈরি করা হয়েছে।